একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি, আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন ফাইবার অ্যাট হোমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আব্বাস ফারুক এবং আছেন গবেষক ও গণমাধ্যম বিশ্লেষক শাহরিয়ার রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলোচনায় যাব, তবে তার আগে একটা প্রতিবেদন যথারীতি দেখে নেব, একটা ধারণা যাতে পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। শতাধিক ফেসবুক পেজ থেকে একটি বাড়িতে হামলার ভিডিও ছড়িয়ে দেওয়া হলো। তারপর দাবি করা হলো প্রধান উপদেষ্টার বাসভবনে হামলা চালিয়েছে তৌহিদি জনতা। প্রায় ২,০০০ শেয়ার হবার পর জানা গেল দাবিটি মিথ্যা। এটা আওয়ামী লীগ নেতার বাসায় হামলার ঘটনার একটা পুরাতন ভিডিও, এটাকেই প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে দেওয়া হলো। ওদিকে একটি গাড়ি বহরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে গুজব ছড়ানো হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা মুক্ত, ডক্টর ইউনূসকে পদত্যাগে নাকি বাধ্য করা হবে। মিথ্যা এই দাবিটিও শেয়ার করেছেন অনেকে। কেবল তাই না, ফেসবুকে বগুড়ার একটি বাড়ির ভিডিও পোস্ট করে গুজব ছড়ানো হলো যে খুলনায় এনসিপি নেতার বাড়িতে জঙ্গি ট্রেনিং চলছে। দর্শক, চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। গত ৫ নভেম্বর চট্টগ্রামে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। এই ইস্যুতেই সম্প্রতি ফেসবুকে একটি ফটোকার্ড ঘুরছে। সেখানে দাবি করা হয়েছে চট্টগ্রাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ হত্যার মূল হোতা শিবির কর্মী কুমিল্লা থেকে আটক। হাজার হাজার কমেন্ট আর প্রায় ১৫০০ বার শেয়ার হয়েছে এই ফটোকার্ডটি। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। ছবিটি বিএনপি নেতা এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় শিবির কর্মী আটকের নয়, বরং নাটোরের বড়াই গ্রামে ভিন্ন ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিমের ছবি। শুধু তাই না, বিএনপি নেতা এরশাদ উল্লাহ বর্তমানে শঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থারও উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার বাসভবনে তৌহিদি জনতা হামলা চালিয়েছে এমন দাবিতে একটি ভাঙচুরের ভিডিও ফেসবুক সহ প্রায় সব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় সংঘবদ্ধ একদল মানুষ একটি বাড়ির ফটকের সামনে হ্যান্ড মাইকে কিছু একটা ঘোষণা দিচ্ছে এবং তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুরে। এরপর ভিডিওটিকে বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেল এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে হামলার দৃশ্য নয়। ভিডিওটি সাভারে একজন আওয়ামী লীগ নেতার বাসভবনে ছাত্র ও স্থানীয় জনতার হামলার পুরনো দৃশ্য। এর মাঝে ছড়িয়ে পড়ল আরেকটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি গাড়ি বহর। ক্যাপশনে দাবি করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে মুক্তি দেওয়া হয়েছে, ডক্টর ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হবে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি সঠিক নয়। ভিডিওটি মূলত গত ১৭ অক্টোবরের সংসদ ভবন থেকে গাড়িবহর নিয়ে সেনাপ্রধানের বের হওয়ার পুরনো ভিডিওকে এই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। গুজব আরও আছে। রাতের অন্ধকারে একটি একতলা বাড়ির ভিডিও ফেসবুকে পোস্ট করে দাবি করা হলো খুলনায় এনসিপি নেতার বাড়িতে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে। এ সময় এনসিপি নেতাসহ ৫ জঙ্গিও আটক হয়েছে বলে ক্যাপশনে উল্লেখ করা হয়। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটির সাথে এনসিপি নেতার কোনো সম্পর্ক নেই। এই ভিডিওটি খুলনার নয়, বরং বগুড়ার একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনার। এটাকেই গুজব হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সহিংসতার মিথ্যা খবরকে সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে। সবকটি প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়ার ফলে ভাইরাল হচ্ছে খুব দ্রুত। বিভ্রান্তি এড়াতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি শুধুমাত্র দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটিভাবে একটা ধারণা দেখলাম এই প্রতিবেদনটা দেখি যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং আমরা যথারীতি বেশ কয়েকটি প্যাটার্নও খুঁজে পেয়েছি যে এটা আসলে ব্যবসায়ীদের, একেবারে রাজনীতিবিদদের এবং একই সঙ্গে সেলিব্রিটিদেরকে টার্গেট করা হচ্ছে যাতে খুব দ্রুত এগুলো ছড়িয়ে পড়তে পারে। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন ফাইবার অ্যাট হোমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আব্বাস ফারুক এবং আছেন গবেষক ও গণমাধ্যম বিশ্লেষক শাহরিয়ার রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আব্বাস ফারুক, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন এখন ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে, এক্স অ্যাকাউন্ট থেকে এবং ইনস্টাগ্রামের বিভিন্ন পেজ থেকে বা প্রোফাইল থেকে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। সংঘবদ্ধভাবে একই পোস্ট
বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে, ফলে খুব দ্রুত এটা ভাইরাল হচ্ছে। স্ক্রল করলে দেখা যাচ্ছে প্রতি 2-3 মিনিট পর পর সেটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে। মানে ধীরে ধীরে একটা মিথ্যাকে যতভাবে সত্য প্রমাণ করা যায়। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই জনাব আব্বাস ফারুক, এখনকার সময়ে আপনি বিশেষ কোনো প্যাটার্ন খুঁজে পান কিনা এই গুজব ছড়ানোর? মোটিভটা কি? শুধুই কি সামনে নির্বাচন সেটাই উদ্দেশ্য, নাকি ব্যবসায়িক কোনো পরিকল্পনা আছে এখানে? এটা তো ধন্যবাদ আপনাকে রাকিব। এটা তো অনেক রকমের আছে। এটা কোনো ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয় বা দেশের। শুধু গুজব যে শুধু দেশের জন্য বা বিভিন্ন রাজনৈতিক কারণে বা ব্যবসায়িক কোনো কারণে না। আপনি কিছুক্ষণ আগে বললেন যে সেলিব্রিটির কথা বললেন, যে এটা তো ব্যক্তি বিশেষত করা হচ্ছে কাউকে হেয় করার জন্য। এটা কোনো মানে এখন কোনো ব্যাপার না যে কোন নিউজ যে সত্য কোন নিউজ যে মিথ্যা, সেটা মানুষই তো, আমরা যারা শিক্ষিত, যারা অন্তত যারা ইয়াতে বাস করি, তারা পর্যন্ত বিভ্রান্ত হই আসলে এটা কি সত্যি নিউজ, এটা ঠিক। তো কাজেই এটা অন্যান্যরা যারা অশিক্ষিত বা যারা গ্রামে থাকে, যারা ইয়াতে, তারা বিভ্রান্ত হবেন না কেন? তো এটা শুধু মানে রাজনীতিক না, এটা তো অবশ্যই অবশ্যই কিছু গোষ্ঠী এটা নিয়ে কাজ করছে অশান্ত করার জন্য, দেশকে অশান্ত করার জন্য, সমাজকে অশান্ত করার জন্য, ধর্মীয় যে সম্প্রীতি সেটাকে বিভেদ সৃষ্টি করার জন্য একটা অবশ্যই একটা নীল নকশা তো অবশ্যই আছে। এবং আমরা খুব মজার ব্যাপার দেখছিলাম, কিছু কিছু পেজে যে গুজবগুলো তারা ধারাবাহিকভাবে ছড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তারা কোনো নির্দিষ্ট দলের হয়ে কখনো কখনো গুজব ছড়াচ্ছে না, পক্ষ বিপক্ষ ইচ্ছা মতো গুজবটা ছড়াচ্ছে। এবং আমার আপনার কনভারসেশনের কোনো রেফারেন্স যদি আপনি দেন, তারা সেই অংশটুকু কেটে রিলস আকারে ভাইরাল করে দিচ্ছে। মানে এই জায়গা থেকে জানতে চাইছিলাম যে আলাদা কোনো মনিটাইজেশনের মাধ্যমে রিচটা বেড়ে যাবে, এরকম কোনো উদ্দেশ্য আপনি দেখেন কিনা? অবশ্যই অবশ্যই আবার মানে এটা এটা এখন এমন এক যা পর্যায়ে চলে গেছে যে আপনার সাথে যে আমি কথা বলছি, এটা কেউ কাট কাট করে দেখবে যে অনেক কিছু করা যায়, তাই না? আপনি দেখবেন যে কালকে আপনার কথাই কেটে বা শারীর ভাইয়ের কথা কেটে দেখবেন যে আপনি যে পজিটিভ ভাবে কথা বলছেন ওটা নেগেটিভ হয়ে গেছে। তো কাজেই এটা যে কোনো উদ্দেশ্যে, বললাম তো এখন উদ্দেশ্য একটাই, ডিভাইডেড করা, একটা 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 অশান্ত পরিবেশ সৃষ্টি করা, যাতে আমরা ব্যক্তি বিশেষ বলেন, সামাজিকভাবে বলেন, ধর্মীয়ভাবে বলেন, আমরা হেয় প্রতিপন্ন হই। এটা কোন গোষ্ঠী করছে, কারা করছে, এটা অবশ্যই সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই দেখবেন সেটা। তবে এটা থেকে উত্তরণের উপায়ে তো অবশ্যই করতে হবে আমাদেরকে। তাছাড়া আমরা কিন্তু আরো, এখন তো আপনি মাত্র 5-6টা নিউজের কথা বললেন, দেখবেন যে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে একটা করে এরকম ফেক নিউজ দেখতে পাবেন, যদি এখনই ক্লিয়ার না করতে পারি আমরা। জি, আমি আপনার কাছে যখন পরবর্তীতে আসব তখন সমাধানের জন্য কি কি করা যেতে পারে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। শাহরিয়ার রহমান, এর আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল এবং আমাদের আলাপে যেই জায়গাটিতে এসে থেমে গিয়েছিল সেটা হচ্ছে মজা করে, স্যাটায়ার করে নানা রকমের গুজব ছড়িয়ে দেয়া। মানে দৈনিক প্রথম আলো এর যে জনপ্রিয়তা সেটা ব্যবহার করে, তাদের নাম, ডিজাইন, লোগো ব্যবহার করে নামটা হালকা বদলে দিয়ে একটা ফানি নিউজটাকে তারা তৈরি করলো এবং সেটা অনেকে বিশ্বাস করে ফেলছেন। আমাদের ৭১-এর নামে আমরা দেখেছি দুটো খুব সক্রিয় স্যাটায়ার পেজ আছে। যমুনা টেলিভিশনের নামে আমি 3-4টা বলতে পারি এখনই, যে তারা খুব দ্রুত এই মিথ্যাগুলো ছড়াচ্ছে, যেটা অরিজিনাল যে যমুনা টেলিভিশন কোনোভাবেই তারা এর সাথে জড়িত না। মানে এগুলো কতটা ভোগাচ্ছে আসলে ফান করে গুজব ছড়ানো? ধন্যবাদ রাকিব আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত আপনার সাথে এর আগেও কথা হয়েছিল অপতথ্য প্রচার বা ফেক নিউজ বা মিস ইনফরমেশন প্রচার নিয়ে। সো আসলে তখনও যেটা বলেছিলাম, সে ইদানিং বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে যে প্রফেশনাল এবং ক্রেডিবল লুকিং ভেরি ওয়েল প্যাকেজ ফটো কার্ডের মাধ্যমে লেজিটিমেট যারা নিউজ সাইট আছে তাদেরকে আসলে মিমিক করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হচ্ছে। সো এটা করে বিভিন্ন শুধু নট তাদের মানে কন্টেন্টগুলো সেখানেই প্রচার করা হচ্ছে, এখানে মানুষের, সেলিব্রিটির এবং আপনি যে ক্যাটাগরির মানুষদেরকে বললেন যাদের আসলে সোশ্যাল এবং রেলেভেন্স এবং ওভারঅল ইম্পর্টেন্স আছে, তাদেরকে নিয়ে এগুলো কন্টেন্ট আকারে প্রকাশ করা হচ্ছে। সো এগুলা করে বেসিকলি এখন মানে বাজারে একটা টার্ম আছে, ইটস কল্ড অ্যাটেনশন ইকোনমি। সো অ্যাটেনশন ইকোনমির মেইন কথা হচ্ছে যে হাউ আই ক্যান গেট ইউর অ্যাটেনশন। সো এই অ্যাটেনশন পাওয়ার জন্যই আর কি এই কন্টেন্টগুলো করা হয়। সো অ্যাটেনশন পেয়ে কি হচ্ছে, সো অ্যাটেনশন পাওয়ার পর যখন ওয়েন উই আর এনগেজিং উইথ দোজ কন্টেন্ট, তো আমার তো মানে আমি যে একাডেমিকলি বিভিন্ন জায়গায় দেখেছি, সো এটাকে আসলে ব্রডলি 2 বা 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়। বাংলাদেশে
ক্ষেত্রে ইট উড বি মোর রেলেভেন্ট যে মানুষ আসলে এই ভিউজ বা এই কন্টেন্টের ভিউয়ারশিপগুলো ব্যবহার করে আসলে দুই রকম কাজ হয়। এক, দের আর আ ফিউ ব্যাড অ্যাক্টার্স যারা এটাকে বিভিন্ন তাদের এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নের কারণে ব্যবহার করতে চায়। সেকেন্ড যেটা আরেকটা দেখছি যে এটাকে আসলে অনেকে প্রফেশনালি বিজনেস বা ওয়ে অফ আর্নিং বা সোর্স হিসাবে দেখছে। অ্যাটেনশন ইকোনমির এই জিনিসগুলো ব্যবহার করে ওনারা আসলে অনেক ক্ষেত্রে মনিটাইজ করছে কন্টেন্টকে, অনেক ক্ষেত্রে কন্টেন্টকে ব্যবহার করে তাদের পেজের লাইক শেয়ার ইনফ্লুয়েন্স বাড়াচ্ছে, এবং সেটা অনেক ক্ষেত্রে দে আর ইউজিং টু মার্কেটেড, দে আর ইউজিং টু গেট এ গুড অ্যামাউন্ট অফ ক্রাউড, এবং তাদেরকে অ্যাকচুয়ালি বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজ পুশ করার জন্য ব্যবহার করছে। তো বেসিকলি আসলে আইসে যে এই জিনিসগুলো হচ্ছে বিকজ এই টাইপ অফ ডিমান্ড আছে কন্টেন্টের, এবং এই টাইপ অফ ডিমান্ড ব্যবহার করে আসলে একটা গোষ্ঠী এই কাজগুলো করছে। তো এর ভিতর দুই টাইপের গোষ্ঠী আছে, একটা হচ্ছে ব্যাড হ্যাঁ, আমি অ্যাক্টরস, আমি এই জায়গা থেকে আমি আলাপে আবার শুরু করব, কারণ একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে। একটা ছোট্ট অভিজ্ঞতাও আমি শেয়ার করব, ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে নিশ্চয়ই আপনাদের জন্য আছেন আমার সঙ্গে। দর্শক, একটা ছোট্ট বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেক নিউজ স্ক্যানারে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। জনাব আব্বাস ফারুক, আপনার কাছ থেকে এ পর্যায়ে সংক্ষেপে কিছু সাজেশন জানতে চাই, যাতে করে কিছুটা হলেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। দুটো পরামর্শ আমরা সবসময় পেয়ে থাকি। প্রথমত, অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য এমনভাবে প্রচার করা যেন অপতথ্যের শক্তিটা কমে যায়, এবং দ্বিতীয় বিষয়টা বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম না, মূলধারার গণমাধ্যমের উপরে আস্থা রাখতে। এর পাশাপাশি আর কি করা যেতে পারে? ধন্যবাদ। প্রথমত অবশ্যই সচেতনতামূলক কার্যক্রম হাতে নিতে হবে, সেটা সরকারি বা বেসরকারি যে কোনো পর্যায়ে হোক। আপনারা জানেন যে বিটিআরসি বিভিন্ন জনস্বার্থে বিভিন্ন মোবাইল অপারেটরদের দ্বারা বিভিন্ন এসএমএস দেয়। এই এসএমএস এর মাধ্যমে জনসচেতনমূলক কর্মকাণ্ড করতে পারে। যে হলো লিড যে মিডিয়া হাউসগুলো আছে সবারই কিন্তু বেশিরভাগই ফেসবুক পেজ আছে, সেখানে সচেতনমূলক ব্যবস্থা নিতে পারে ওই যে সেই মিডিয়া হাউসগুলা। 3 নম্বর হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে এই সচেতনমূলক কর্মকাণ্ড করতে পারে। তো আসলে ফেক নিউজ কি, দেশের জন্য কি ক্ষতি হচ্ছে, ব্যক্তির জন্য কি ক্ষতি হচ্ছে নিতে পারে, এটা একটা করতে পারে। 3 নম্বর হলো যে বিটিআরসি, তথ্য মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা মন্ত্রণালয় এবং যে সাইবার কাছে এটাতে একটা মনিটরিং সেল করতে পারে, সেল করে এখানে আইডেন্টিফাই করতে পারে, এবং এই যে ফেক নিউজগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে, যে এই যে আইডি কোথাকার সেটা বের করতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে এই সোশ্যাল মিডিয়ার সাথে যে ফেসবুক এদের সাথে সরকার এর মানে তড়িৎ যোগাযোগ করা সবচেয়ে বড় আবশ্যক, যাতে তাদের কোনো ফেক এরকম নিউজ সাথে সাথে তারা যেন তাদেরকে করে সেগুলো উইথড্র করতে পারে। এবং সর্বোপরি হচ্ছিল আমাদের প্রত্যেকটা নাগরিককে হলো গণসচেতনমূলক কাজ করতে হবে, যে আসলে আমাদের বুদ্ধি শিখতে হবে এটা কি ফেক না, এটা হলো আসল নিউজ, সেটা বের করতে হবে। এবং সেই অনুযায়ী আমরা পেলেই যে একটা নিউজ আসলে সাথে সাথে শেয়ার করে ফেললাম সেটা না, আমাদের এটা বুঝতে হবে যে আসলে এই নিউজটা ফেক না, এটা রিয়েল নিউজ। আমার মনে হয় এগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই কিছুটা হলো আমরা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবো। অনেক ধন্যবাদ, বেশ কিছু চমৎকার পরামর্শ দিলেন। শাহরিয়ার রহমান, একটা অভিজ্ঞতা আপনাকে বলি। কিছুদিন আগে আমি একটা শিরোনাম দেখলাম একটা পত্রিকার, এবং সেই পত্রিকার অবশ্যই ডিজাইন নকল করে তৈরি একটা ফটো কার্ডের, এবং এমনভাবে দেয়া যে লিঙ্ক কমেন্টে, তাতে মনে হলো যে একটু খোঁজ নিয়ে দেখা যেতেই পারে যে তথ্যটা আসলে কি। এবং আমরা দেখতে পেলাম ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটা অনলাইন জুয়ার যে ওয়েবসাইট, সেখানে আমি চলে যাচ্ছি। এখানেও অ্যাটেনশন ইকোনমির কথা যেটা আপনি বললেন, সেটা আমি এটাকে রিপ্রেজেন্ট করবো কিনা, এবং এটা আলাদা মাথা ব্যথা হতে পারে কিনা, অর্থাৎ গুজবের পেছনে এটা একটা বড় উদ্দেশ্য হতে পারে কিনা। ধন্যবাদ রাকিব। এটা গুজব এটা আমি যখন বললাম যে ব্রডলি আসলে এটাকে ইউজ করে অনেকে বিজনেস পারপাস বা তাদের মনিটাইজেশনকে ড্রাইভ করছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। আসলে অপতথ্য প্রচারের তো আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে। সো এইটাকে বলা চলে যে ইটস সর্ট অফ আপনি এটাকে বলতে পারেন যে ক্লিক বিট কন্টেন্ট হিসাবে ধরা যায়, আবার অনেক ক্ষেত্রে এটাকে আসলে ম্যানিপুলেটেড কন্টেন্ট হিসাবে বলা যায়। অর্থাৎ আপনাকে প্রেজেন্ট করছে একটা তথ্য, সেই প্রেজেন্ট করা তথ্যটাকে অ্যাকচুয়ালি করা হচ্ছে আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য, এবং এটাকে ব্যবহার করে অ্যাকচুয়ালি তাদের যে মূল উদ্দেশ্য সেই জায়গায় আপনাকে ধাবিত করে নিয়ে যাচ্ছে।
তো এটাই বেসিকলি মানে বাংলাদেশে মেজরিটি আসলে আপনি যদি মিস ইনফরমেশনগুলোকে অ্যানালাইজ করেন বা আমাদের প্রফেশনাল মিডিয়াকে যেগুলো ডুপ করে যেসব কন্টেন্ট তৈরি করা হচ্ছে সেসব ক্ষেত্রে আসলে এগুলিই দেখা যায়। তো এগুলাকেই কেন্দ্র করে করা হয় আর কি। চমৎকার। আমি আসলে এরপরে যেদিন আপনাকে পাবো সেখানে আসলে এখান থেকে আলাপটা শুরু করতে চাইবো, কারণ অ্যাটেনশন ইকোনমির যে ব্যাপারটা সেটা বারবার আমাদের সামনে আসছে এবং এই জায়গাটা আসলে বন্ধ করার জন্য আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় সেটি একটু জানার চেষ্টা করবো এবং আশা করি জনাব আব্বাস ফারুক সেদিনও আপনাকে পাবো এবং আরও চমৎকার কিছু পরামর্শ জানার সুযোগ আমাদের হবে। ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ ফাইবার অ্যাটমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আব্বাস ফারুক এবং ছিলেন গবেষক ও গণমাধ্যম বিশ্লেষক শাহরিয়ার রহমান। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময় এবং আপনিও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।